অনেক তো ঘুরলাম পাহাড় পর্বত সমুদ্র, বাট আজকের এই ব্লগে আমি তোমাদের এক্সপ্লোর করাতে চাই গ্রাম বাংলার সৌন্দর্য। শহরের ওই কোলাহল থেকে অনেকটা দূরে এই প্রকৃতির মাঝে থাকার অভিজ্ঞতাটাই শেয়ার করতে চলেছি আজকের এই ব্লগে। গুড মর্নিং, তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং আর স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আর এখন আমরা রয়েছি হচ্ছে আমাদের হোম টাউন বনগাঁতে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার এক দিদির বাড়ি। দিদি বলতে আমার পিসির মেয়ে, ওরা থাকে এখন দিল্লিতে, মানে বিয়ে হয়ে গেছে দিদির। জামাইবাবু মানে চাকরি সূত্রে দিল্লিতে থাকে, জামাইবাবু হচ্ছে প্রফেসর। তো ওদের গ্রামের বাড়িতে যাচ্ছি আমরা। অনেক দিন ধরে দিদি যেতে বলে, তো ফাইনালি মানে এখন একটু সময় পেয়েছি, তাই দুদিনের জন্য দিদির বাড়ি আছি। তারপরে দিদি তারকেশ্বরের কাছে উদয়নারায়ণপুর বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে দিদির বাড়ি। আর ওখানে কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম যেতে চলেছি। দেখতে পাচ্ছ আমাদের বাইক একদম রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে আমাদের ভুতু মা, ভুতুকে নিয়ে দাঁড় করি। এই যে ঠিক আছে চলো, টাটা টাটা, বাই 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 বাই, দেখা হচ্ছে দুদিন পর। আর এই ট্রিপে কিন্তু আমি একা যাচ্ছি না, রোজ ম্যাডামও যাচ্ছে আমাদের সাথে। চলো অনেকদিন বাদে আমাদের ব্লগে আবার আসছি, টাটা টাটা বাই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর অনেকদিন বাদে আমাদের মোটো ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন আমরা উঠে গেছি চাকদা রোডে। এখান থেকে চাকদার ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। আর তোমাদের বলে দিই, আমাদের আজকে যে গন্তব্য বা ডেস্টিনেশন যেটাই বলো না কেন তোমরা, সেটা যেতে গেলে মানে উদয়নারায়ণপুর যেতে গেলে আমাদের কিন্তু ডানকুনি হয়ে যেতে হয়। আমাদের বনগাঁ থেকে ডানকুনি যাওয়ার মোটামুটি দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এই চাকদা রোড হয়ে NH 34 হয়ে যাওয়া যায়, তাছাড়া কিন্তু যশোর রোড হয়েও যাওয়া যায়। চাকদা হয়ে যে আমরা এখন যাচ্ছি, আমাদের কিন্তু একটু বেশি রাস্তা, মানে মোটামুটি 20 কিলোমিটার বেশি বাইক চালাতে হবে। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে আমরা রাইডের প্রপার মজাটা নিতে পারবো, মানে প্রপার হাইওয়ে পেয়ে যাবো। আর যশোর রোড হয়ে গেলে, যশোর রোডের কন্ডিশন তো তোমরা জানোই, সিঙ্গেল লেন রোড। তারপরে হাবড়া বারাসাত এই সমস্ত এলাকায় যা জ্যাম হয়, তো অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। আর তোমাদের বলে দিই আমাদের ট্রাভেলোপিয়ার ব্যাপারে, ট্রাভেলোপিয়ার যে ট্রিপটা হতে চলেছে 6 জানুয়ারি। দেখো দেখো আন্টি বাড়ির উঠোন ভেবে ঘুরে বেড়াচ্ছে, কি আর করা যাবে। যাই হোক, ট্রাভেলোপিয়ার ব্যাপারে যেটা তোমাদের বলছিলাম, ট্রাভেলোপিয়ার যে ফার্স্ট ট্রিপটা হতে চলেছে 6 জানুয়ারি টু 11 জানুয়ারি, ওই ট্রিপের জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড। যা যা এক্সপিরিয়েন্স আমরা এই ট্রিপে করবো ব্লগগুলোতে দেখতেই পাবে, আপকামিং যে ব্লগগুলোতে আমরা সেগুলো সবই শেয়ার করব। আর বাকি যারা এইবার যেতে পারলে না, তাদের আমি বলবো যে নেক্সট ট্রিপগুলোতে জয়েন করো। যাদের যখন টাইম হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। নিচে ডেসক্রিপশন বক্সে আমি ট্রাভেলোপিয়ার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু শেয়ার করে দিচ্ছি। তো এখন আমরা চলে এসেছি চাকদা চৌমাথাতে। আর এখান থেকে এবার আমরা যাবো হচ্ছে লেফটের দিকে। আর একটু রাস্তা খারাপ থাকবে, মানে কিছুটা, তারপর থেকে ভালো রাস্তা পেয়েই যাবো আমরা। হাইওয়েটা রেডি হচ্ছে, দেখো। আমরা এখন চলে এসেছি কাছড়াপাড়াতে। আর এখান থেকে একটু পরে আমরা পেয়ে যাবো হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। আর ওই সেতু ক্রস করে আবার আমাদের লেফট সাইডের রাস্তা ধরতে হবে। আর তোমরা কেউ এর আগে উদয়নারায়ণপুর এই জায়গাটায় গেছো কিনা বা এই জায়গাটার নাম শুনেছো কিনা, আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন আমরা উঠে পড়েছি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর উপরে। লেফট সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, তার জন্য এখানে কাজ চলছে। আর দেখো এই ব্রিজে ওঠার মুখে এরকম গার্ড মতো করে দেওয়া আছে, যাতে বেশি হাই লোডের মানে বড় বড় লরি যাতে এই ব্রিজের উপরে না উঠতে পারে, কারণ এই ব্রিজটার ক্যাপাসিটি একটু কম। দেখো এই ব্রিজটা কি সুন্দর লাগে দেখতে একবার, ওহো দারুণ। আর এই রাস্তা দিয়ে এখন আমাদের সোজা যেতে হবে, সোজা হচ্ছে ডানকুনি। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এটা কিন্তু ওল্ড দিল্লি রোড। এই যে দেখো আমাদের লেফট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে চুচুড়ার দিকে। চুচুড়া রাস্তায় যেতে যেতে আমরা একটা মাইল ফলক দেখতে পেলাম একটু আগে, দেখাচ্ছিল যে এখান থেকেই রাইট সাইডে একটা রাস্তা তারকেশ্বরের দিকে চলে যাচ্ছে, যেটা 35 কিলোমিটার্স, মানে খুবই কাছে। ডানকুনি আর হয়তো আমাদের যাওয়া লাগবে না, এখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে। তো ডানকুনি, এই যে ডানকুনি এই জায়গাটায়, তো তার আগেই মানে ডানকুনি গেলে আবার এত দূরে আমাদের আসতে হতো, তারপরে আবার রাস্তা ভেতর দিয়ে ভাগ হয়ে যেত। তো ব্যাপারটা হচ্ছে সামনে থেকেই এখন আমরা রাস্তা পেয়ে যাব। আর দেখাচ্ছে মাত্র 55 কিলোমিটার্স বাকি হচ্ছে উদয়নারায়ণপুরের ডিস্টেন্স। এই জায়গাটার নাম হচ্ছে শ্বেতপুর। শ্বেতপুর থেকে রাস্তা ভাগ হচ্ছে দুদিকে। লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে চন্দননগর, আর রাইট সাইডে এখন আমরা যাব হচ্ছে টুয়ার্ডস তারকেশ্বর। তো দেখতেই পাচ্ছ এবার আমরা সিঙ্গেল লেন রোড ধরে নিয়েছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এই যে গুগল ম্যাপে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো তোমরাও বাদিক দিয়ে দেখো, এই দেখো
আর আমরা কিন্তু খুবই ইজিলি মানে অনেক তাড়াতাড়ি বলতে গেলে এই রাস্তায় মানে এই রাস্তার কাছে চলে আসলাম। গুগল ম্যাপ অনুযায়ী যখন আমরা আসতাম তখন কিন্তু আমাদের এই বর্ধমান বা NH2 ধরতে গেলে অনেকটা বেশি রাস্তা ঘুরে আসতে হতো। মানে এখন যে রাস্তা দিয়ে আসলাম মানে তোমরা দেখলে তোমাদের বললাম, তো এই রাস্তা দিয়ে আসলে ইজিলি কিন্তু মানে অনেকটা কম রাস্তা কভার করে আমরা NH2 এর কাছে চলে আসলাম। এখানে সব আড়ত রয়েছে, আলুর আড়ত, পুরো আলু ভর্তি এই সমস্ত গোডাউন বলবো এগুলোকে, কি বলে, গুদাম ঘর। এ দেখো গাড়ি ভর্তি আলু। ও ভাই পুরো হলুদ হয়ে আছে, অরেঞ্জ হয়ে আছে জায়গাটা, আলুর জগৎ তো পুরো এটা। আর এই রাস্তা দিয়ে কিন্তু এর আগে আমি কোনোদিন আসিনি, তো আমার কাছে সবকিছুই পুরো একদম নতুন লাগছে। আচ্ছা এখন আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গুরের ভেতর দিয়ে, সিঙ্গুর। ওকে, দিদির বাড়ি যাচ্ছি, তো একটু মিষ্টি না নিয়ে গেলে হবে বলো? তো এই সাইডে মানে রাস্তার লেফট সাইডে এখানে আমরা একটা হলদিরামের প্রভুজির একটা বড়সড় দোকান দেখলাম, এখান থেকে কিছু নিয়ে যাই। কেনা হয়ে গেছে তো মিষ্টি, চলো এবার। আর বেশি না, 40 কিলোমিটার মতো বাকি। আমাদের লেফট সাইডে এই যে রেলওয়ে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কামারকুন্ডু। মানে নতুন সব নাম দেখছি আমরা। আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই, তোমরা অনেকেই ভাবো যে আমার বাইকের হয়তো ডিপার জ্বলছে, এই দেখো বন্ধ হয়ে গেল, যেমন মাঝে আবার দেখবে জ্বলে উঠছে। এখন কিন্তু জ্বলছে না আমার বাইকের ডিপার, তাও দেখবে এই নীল রঙের এই আলোটা জ্বলছে, বিকজ এই যে সুইচটা আছে না, মানে যেটা ডিপারের সুইচ, সেটাতে একটু প্রবলেম হয়েছে, সেটার জন্য মাঝে জ্বলে থাকে ওই লাইটটা। তো আমি কিন্তু ডিপার জেলে চালাচ্ছি না, তোমাদের বলে দিই। একজন ভিডিওতে কমেন্ট করেছিল অনেকদিন ধরে, দাদা তুমি তো ডিপার জেলেই বাইক চালাচ্ছ। জায়গাটার নাম হচ্ছে গজার মোড়, আর এখান থেকে আর 21 কিলোমিটার যেতে হবে আমাদের এই ভেতরের রাস্তা দিয়ে। যত দূর চোখ যাচ্ছে শুধু ক্ষেত আর ক্ষেত, মানে চাষের জমি আলাদাই। এসে তো পৌঁছেছিলাম আমরা উদয়নারায়ণপুর, আর এখান থেকে দিদির বাড়ির ডিস্টেন্স হচ্ছে আর 4.6 কিলোমিটার। সময় এখন ঘড়িতে 2:40, আর আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম বাড়ি থেকে 11:40 নাগাদ। ওই 3 ঘন্টা মতো হয়ে গেছে। 3 ঘন্টার ভেতরে কিন্তু আমরা 120-30 কিলোমিটার কমপ্লিট করে আমাদের ডেস্টিনেশনে প্রায় চলেই এসেছি। ওহো, জায়গাটা একবার দেখো, গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। এই চারিদিকে যা চাষ হয়েছে আমার মনে হচ্ছে সবই আলু, কারণ আসার আগে পর্যন্ত আমরা অনেক আলুর আড়ত বা ওই গোডাউন দেখতে পেয়েছি। আর সামনে ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছি, ওইদিকে হয়তো আমার দিদির বাড়ি চলে এসেছে, আর 1 কিলোমিটার বাকি। তুই কি করছিস এখানে? কোথায় বাড়ি, কোথায় ওরে বাবা, আস্তে চল। গুড মর্নিং। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে, এই যে অভিনব সাইকেল চালিয়ে কিন্তু আমাদের নিয়ে এসেছিল বাড়িতে। আমরা কিন্তু সকাল ঘুম থেকে উঠে গেছি, কালকে রাতে আমরা সবাই একসাথেই ছিলাম। আমরা এখন যেখানে রয়েছি এই যে জায়গাটা উদয়নারায়ণপুর, এখানে কিন্তু অনেক আলুর ক্ষেত আছে, তোমরা আসার সময় দেখতেই পেয়েছিলে। তো আমি আলু সম্পর্কে কালকে অনেক কিছু নতুন জিনিস জানতে পেরেছি, সেটা কিন্তু আজকে তোমাদের জানাবো। আর একজন কি করছে? একজন মেকআপ করছে। হ্যাঁ ঠিক বলেছো অভিনব, মেকআপ করছে। আর এই যে হচ্ছে আমাদের জামাইবাবু কিন্তু এদিক ওদিক অনেক জায়গায় ট্রাভেল করেছে চাকরি সূত্রে। তো এখন ফাইনালি দিল্লিতে তুমি জানো কোন ইউনিভার্সিটিতে? সেন্ট্রাল ইউনিভার্সিটি দিল্লি। বলো এই উদয়নারায়ণপুরে কি আছে মানে দেখার মতো? তুমি উদয়নারায়ণপুর বললে একটা প্রাচীন ছোট্ট শহর। এখানে প্রাচীন যে রাজা ছিল উদয়নারায়ণ এবং তার বংশধর যারা ছিলেন তারা এখন এই মুহূর্তে এখানে কেউ থাকেন না, আমেরিকায় থাকেন। আলামিন মিশন তোমরা প্রত্যেকেই জানো, সেই আলামিন মিশনের মানে প্রধান যে শাখা বা প্রধান প্রতিষ্ঠাতা যিনি নুরুল হক, উনি এখানেই ওনার বাড়ি। এখানকার যে মাদ্রাসা কেন্দ্রিক একটা আলামিন মিশন প্রতিষ্ঠা করেছেন। এখন বর্তমানে সম্ভবত 5,000 মতো স্টুডেন্ট থাকে, 2,000 অধিক ছাত্রী এবং 3,000 মতো ছাত্র এখানে পড়ে। তার পরিসর, তার ক্যাম্পাস ভীষণ আকারে বিস্তৃতি লাভ করেছে। এখানে শুধু আমাদের খলতপুর কেন্দ্রিক না, এখন বর্তমানে সম্ভবত গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আছে। তোমরা প্রত্যেকেই জানো, ছোটবেলায় আমরা বর্ণ পরিচয় বইতে আমরা পড়েছি যে বিদ্যাসাগর মহাশয় দামোদর নদী পার হয়েছিল সাঁতারে মায়ের আহ্বানে যখন মেদিনীপুর যাচ্ছিলেন। সেটাও আমার বাড়ি থেকে 7-8 কিলোমিটার, বর্তমানে চাপারডাঙ্গাতে অবস্থিত। তখন ব্রিজ ছিল না, নৌকা পারাপার হতো। তো অনেক রাত হওয়ার জন্য মাঝি নৌকা পারাপার বন্ধ করে দেওয়ার জন্য এবং বন্যার সময় প্রচুর প্লাবন, প্রচুর জলোচ্ছ্বাস, উনি সাঁতারে পার হয়েছিলেন। সেই জায়গাটা অবস্থিত আছে এবং বিদ্যাসাগরের বাড়ি আমার বাড়িতে খুব বেশি দূর না। এই শহরের ডেভেলপমেন্ট অন্যান্য শহরের তুলনায় অনেকটা কম, কিন্তু একটা সাজানো গোছানো হাওড়ার একটা
গ্রামীণ শহর, যেখানে গ্রাম এবং শহরের একটা ভাব লুকিয়ে আছে। তো আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ডিটেলসে দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি বা বলতে পারি। এই জায়গাটায় অনেক সাহিত্যিক, অনেক মহাপুরুষের মানে বাড়ি সবকিছু এখানে ছিল। আলাদা কিন্তু ঐতিহ্য আছে। তাছাড়া কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যদি বলো, মানে প্রকৃতির মাঝখানে আমরা রয়েছি, চারিদিকে এরকম ক্ষেত রয়েছে। বাকি এখানে তো আমরা ঘুরছি, এখানে পুরোটা ঘুরবো, তারপরে একবার দিল্লিতেও যাবো। দিল্লি তো আমি এমনি ঘুরেছি, দিল্লিটা মানে দিদির বাড়ি থেকে আরো ভালোভাবে সবাই মিলে এক্সপ্লোর করবো। এই কেন এই যে সকাল সকাল দেখো দিদি চলে এসেছে। দিদি নিয়ে এসছে কি, এই যে সকাল সকাল লুচি, ডাল, ডিম ভাজা সব করেছে। বাবা সেই 7টার সময় উঠে গেছে। খাওয়া দাওয়ার পরে ভার্গবীর সাথে সবাই খেলা করছে। তাই মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কি সর নাই 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 কি শর্ট ক্যানাল কি চল। সকালবেলায় খাওয়া দাওয়া সেরে এই যে সবাই এখন আমরা বেরোচ্ছি। পেছনে বাড়ি, আর একটু হেঁটে আসলেই এরকম সুন্দর ক্ষেত চারিদিকে। আর একটা ইউনিক জিনিস এখানে এসে তোমাদের দেখাবো বলে মানে আসলাম আর কি। IOC লেখা, এটার ফুল ফর্ম কি জানো? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আর ওখানেও একটা এরকম সেম হলুদ একটা কি বলে এটাকে, খাম্বা বা মাইল ফলক মতো বলা যেতে পারে, এই যে এখানে রয়েছে। এটার কারণটা তোমাকে বলছি। এই জায়গাটায় দেখো, এখানে একটা ঘর রয়েছে। এইটা ওখানে দেখি লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আমি বললাম কেন এটা লেখা, দেন প্রশ্ন করি, উত্তর পেয়ে গেলাম। তাহলে এটা কি জিনিস একটু আমাদের? তো এটা হচ্ছে অয়েল রিফাইনারিজ যেটা হয় হলদিয়া থেকে আসানসোল পর্যন্ত একটা লাইন আর কি, মানে নিচের দিয়ে পাইপ মাধ্যমে খনিজ তেলগুলো যাচ্ছে। হলদিয়া ডকে জাহাজে করে তেলগুলো আসছে বিভিন্ন দেশ থেকে, রাশিয়া, আরব টারব থেকে। তো এই খনিজ তেলগুলো আসানসোলে গিয়ে রিফাইনিং হয়ে বিভিন্ন রকম কেরোসিন, ডিজেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাগ হয়ে টোটাল নর্থ ইস্টটাকে কভার করে এই তেলটা। যে এই খাম্বাটা, তার সাথে সাথে ওই খাম্বাটা, মেনলি এর ভেতর দিয়েই লাইনটা গেছে। আর এই জমিটা যাদের, তারা আর কি মানে এখানে কোনো বাড়ি ঘর কিছু করতে পারবে না, এরকমভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন করা আছে। মানে দেখতে খুব ছোট লাগলো, জিনিসটা হচ্ছে খুবই বড় জিনিস। তার কারণ হচ্ছে এটা টোটাল নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, টোটাল তেল সার্ভিসটা মানে ডিজেল, পেট্রোল, কেরোসিন, এভরিথিং, মানে খনিজ তেল থেকে যে যে উপাদানগুলো হয় সমস্তই কিন্তু এই হলদিয়া থেকে টোটালি মানে পাম্পিং সিস্টেমের মাধ্যমে আসানসোলে যাচ্ছে। সত্যি মানে এখানে যদি না আসতাম এটা কিন্তু জানতেই পারতাম না। আর একটা জিনিস আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে 5 বছর অন্তর, জামাই বাবু, এবং 5 বছর অন্তর যেটা তোমার যে ক্লিনিং করে, 5 বছর অন্তর এটা ক্লিনিং করে। আর তখন কি হয় বলো একবার? তখন মেশিনের সাহায্যে এখন ক্লিনিং করে। আগে মানুষ এসে মানে গর্ত খুলতো, গর্ত করে মানুষের হাতে করে সিরিজ কাগজ ঘষে ঘষে ওই পাইপগুলোকে ক্লিনিং করতো। এগুলো লেয়ার আছে পাইপটার মধ্যে। আচ্ছা, পাইপটার লেয়ারটা একের পর এক খুলে সেগুলো বালি ফস্টিং করে পুরো পাইপটাকে পরিষ্কার করে আবার তারপর পিচের চাদর, নানা রকম ওদের যা মেটেরিয়াল আছে সেগুলো দিয়ে আবার। এখন কিভাবে করা হয়? এখন ওটা পুরোপুরি মেশিনের মাধ্যমে করা হয়। নতুন এই পাইপটা নতুন চেঞ্জ হলো এখান থেকে, এখন এই 1 বছর আগে পুরোটাই ডিলিং করে একদম মানে একটা পয়েন্ট থেকে ডিলিং করে পুরো ডিলিংয়ের মাধ্যমে পাইপটা এই পর্যন্ত পৌঁছানো হয়েছে আর কি। নদীর তখন আর খোঁড়া হয়নি জায়গাটা, পুরো খোঁড়ার কোনো ব্যাপার ছিল না। এক জায়গায় জাস্ট গর্ত করো, দেন ওটাকে ডিলিং করে, হ্যাঁ ডিলিং করে পুরো বিষয় এর পাইপটাকে একদম উপর থেকে নদীটা যে আছে নদীর ওপারে মেশিন বসছে, ওখান থেকে নদীর নিচে দিয়ে, নদীর অন্তত 50 ফুট নিচে দিয়ে আছে পাইপটা, ওখান থেকে এসে এখানে ডিলিং হয়ে উঠেছে এটা। মানে এখানটা বাকি রয়ে গিয়েছিল আগে। আচ্ছা বুঝলাম অনেক কিছু। তো চলো আরো অনেক কিছু দেখবে। আর এই যে তোমার নাম কি দাদা? আমার নাম রমেশ মাইতি। ওকে। আর তোমার সাথে কথা হয়েছিল, জামাইবাবুর বললো এই আলু সম্পর্কে আমাদের অনেক কিছু বোঝাবে, মানে দেখবো আর কি কত রকমের হয় আলু। আচ্ছা, হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি পুরো একদম যে আলুর ক্ষেত, তার একদম মাঝখানে। এই যে চারিদিকে যা সবুজ তোমরা দেখতে পাচ্ছ, সবই হচ্ছে আলুর ক্ষেত, আলুর জমি। বিভিন্ন রকমের আলুর চাষ করা হয়েছে এখানে। মানে জামাইবাবুদেরই একটা ক্ষেত আছে, সেই ক্ষেতের মানে গাছগুলো আরেকটু বড় হয়েছে। তো ইচ্ছা আছে যে কেমনভাবে আলুর চাষ হয় আর মাটির ভিতরে কেমনভাবে আলুগুলো থাকে, একটা পুরো একদম গাছ খুঁড়ে আমরা দেখবো যে কিভাবে আলুগুলো আছে। আলুটা মেনলি এখানে 3-4 রকম প্রজাতির আলু হয়। প্রথম হচ্ছে সুপার 6, তারপর হচ্ছে জ্যোতি, চন্দ্রমুখী আর পোগরাজ। আর সামনে দামোদর নদী আছে, নদীর পাশেই চাষটা হয় বেশি। আমাদের দামোদর নদী পার হলে ওপারটা হচ্ছে হুগলি, এপারটা হচ্ছে হাওড়া। তুমি তো কলকাতার দিকে থাকো, তাহলে মানে এই যে নর্মাল লোকজনদের যে সমস্ত আলু বিক্রি করে লোকজন, ওই যে স্ক্যাম বলা যেতে পারে, এই বলে অন্য আলু চালায়, তো ওইটা মানুষ আলু সম্পর্কে ওই জিনিসটা আমাকে একটু বোঝাও যে চাষিরা কি করে, মানে সাধারণ যারা দোকানদাররা কিভাবে বিক্রি করে, কোন আলুকে কি বলে বিক্রি করে। চাষিদের তো মহাজনরা কিনে, চাষিদের যে আলু হয় সেই আলু বলেই চাষিদেরকে বিক্রি করতে হয়। এখানে যে মহাজনরা মিডিলম্যান যারা আছে, মিডিলম্যান যাচ্ছে শহরের লোক চেনে না। মানে সুপার 6 আলুটা এত তাড়াতাড়ি স্মুথলি সেদ্ধ হয়ে যায়, খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায়, লোকে দেখে বলবে চন্দ্রমুখী, কিন্তু খাওয়ার টেস্টটা অনেকটা ডিফারেন্স আছে।
আচ্ছা, চন্দ্রমুখীর টেস্ট এটা সফটলি মানে চন্দ্রমুখীর মতো গলে যায় কিন্তু টেস্টটা মনে পেঁপে সেদ্ধ খাওয়ার মতো একটা, আচ্ছা সেরকম একটা ব্যাপার থাকে। সুপার 6 কে তো চন্দ্রমুখী বলে অনেকে চালিয়ে দেয়। হ্যাঁ, সুপার 6 দেখতো চন্দ্রমুখী দামের দিক দিয়ে যদি দেখা গেলে মানে সেখানে ডবল হয়ে যায়। যদি একটা 1 কেজি আলু যদি সুপার 6 থাকে, যদি 15 টাকা মার্কেটে প্রাইস হয়, তো সেখানে চন্দ্রমুখী দেখা যাবে 30 টাকা। অথচ সুপার 6টাকে বা আদার্স কিছু আলুকে চন্দ্রমুখী বলে ডবল ফায়দা লুটে নেয়। আলু এবং তার গাছগুলো দেখলে আমরা অনেকটা পার্থক্য বুঝতে পারবো, ফলটা দেখে অতটা বোঝা যায় না। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা জ্যোতি গাছ। এই যে সামনে যেই জমিটা দেখছো, এখানে সব চন্দ্রমুখী আলু চাষ করা হয়েছে। এরকম হচ্ছে গাছগুলো, আর পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জ্যোতি আলুর। এই যে এগুলো হচ্ছে সুপার 6। ভিডিওতে হয়তো সবই সবুজ সবুজ লাগছে, একই রকম লাগছে, বাট গাছের পাতা কিন্তু তফাৎ আছে। যেমন এইটা দেখো, এই পাতাটা দেখো, এটা হচ্ছে সুপার 6। হ্যাঁ, এটা সরু সরু পাতা, জ্যোতির পাতাটা একটু চওড়া। হ্যাঁ, এটা একটু গোল গোল। হ্যাঁ, এটা একটু জ্যোতি আলুর পাতাটা হচ্ছে এরকম গোল গোল। আমি যেটা বলছিলাম, মানে চেনার উপায় কি, যে না আমরা ধরো দোকানে কেউ কিনতে গেছে, এই যে সুপার 6 যে দিয়ে দিচ্ছে, সুপার 6টা চেনা হচ্ছে চন্দ্রমুখী আলু কিন্তু অত্যাধিক বড় হয় না, ওর একটা গড় সাইজ থাকে। আর সুপার 6 আলু অত্যাধিক বড়, যেটা মানে দেখলে হবে ও সাইড, চন্দ্রমুখী সাইজটা হচ্ছে ওই কিরকম বলবো, একটু ডিম বা আকৃতির। আমাদের ডিম যে হচ্ছে মানে বাদামি শেপটা, একটু বাদামি টাইপের হবে। সাইজগুলো সবই অ্যাভারেজ হয়। কিন্তু সুপার 6-এর ক্ষেত্রে হয় অনেক একটা আলু 500 পর্যন্ত ওয়েট হয়ে যায়। বাপরে, সুপার 6 আলু মানে মিনিমাম ওটা তো আছে 200-250 ওপর, মানে সুপার 6 আলুটা বড় বড় আলু দেখা যায়, খুব সেদ্ধ ভালো হবে। ওই জন্য চন্দ্রমুখী আলুটা কিন্তু গড় সাইজ থাকে একটা, ও কিন্তু অত্যাধিক বড় হবে না, ওর ফলন খুব বেশি হয় না। এই জিনিসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে চেম্বার বলে। এখান থেকে মেনলি জল বেরোয়, সেই জল পুরো এরকম ভাবে লাইন দিয়ে সমস্ত জমিতে চলে যাচ্ছে। আর চলো, আমার পায়ে একটু কাদা লেগে গেছিল, এখান থেকে একটু ধুয়ে নিই। দেখো, চন্দ্রমুখী আলু আমার তো খেতে খুবই ভালো লাগে, আলু খেতে খুবই ভালো লাগে। তো চন্দ্রমুখী চেনার উপায় তোমাদের শিখিয়ে দিলাম। বাকি এখন আমরা যাচ্ছি হচ্ছে আলু গাছের তলায়, কীভাবে আলুগুলো আছে, একটা গাছ তুলবো, সেটা দেখবো। এই আলুগুলো ছোট ছোট হয়েছে। এই আলুটা এই যে একটা, এই ছাড়লো মনে হচ্ছে, এই যে একটা গাছেতে সবে ধরেছে আলুটা। আলুগুলো এই সবে ধরেছে। ওটা 3-4টে করে আলু হয় এরকম? হ্যাঁ, একটা গাছে 3-4টে করে আলু হবে। এবার এই আলুটা এই যে হয়ে গেছে, মানে এই এখন ধরে গেছে আলুটা, কিন্তু এবার বাড়তে আর বেশি সময় নেবে না। কিন্তু এই যে হয়ে গেল, এই যে আলুটা এসে গেছে, এবার এর থেকে ম্যাক্সিমাম 20 দিনের মধ্যে আলুটা কিন্তু বড় হয়ে যাবে। আমরা দুজনেই কিন্তু কেউ আলু চাষি না, আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত, আর এই হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী, কলকাতা স্বর্ণ ব্যবসায়ী। আমাদের মূল শিকড়টা কিন্তু চাষি ফ্যামিলির, সেই জন্য ছোটবেলা থেকে চাষের সঙ্গে ওতপ্রোত একটা সম্পর্ক, রিলেশন আছে। ভবিষ্যতে মানে এই চাষ নিয়ে বা নিজের এলাকা নিয়ে অনেক ডেভেলপ করার মতো নিজেদের স্বপ্ন আছে, জানি না কতটা সেটা হবে বা হয়ে উঠবে। তো আমি তোমাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো, তো তোমরা এইরকম আলু চাষ বা গ্রাম অঞ্চলে যে চাষবাসগুলো হয়, তোমরা একটু এক্সপ্লোর করবে নিজেরা বিভিন্নভাবে, বা তনাজতির মাধ্যমে তোমরা এগুলো করতে পারো, যাতে করে তোমরাও এই বেসিক নলেজগুলো, যে আলু কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, বা বাদাম ইত্যাদি ইত্যাদি চাষবাস সম্বন্ধে, বা তো যে গ্রাম বাংলার একটা মাটি মা যে আমরা বলি না, তো সেইগুলো কিভাবে ওতপ্রোত জড়িয়ে রয়েছে, এই এলাকাগুলো না এলে বোঝা যাবে না। আর প্রকৃত বাংলা বা বাংলাদেশ আমরা যেগুলো ভাবি, তো এই জায়গাগুলো এলে একটা বাংলা মায়ের যে একটা ছোঁয়া, তোমরা কিন্তু এটা অনুভব করবে। একটু আগে তোমাদের দেখালাম কিভাবে চাষের জল পুরো যাচ্ছে, আর দেখো মানে পাম্পগুলো চলছে, ওইখান থেকে নদীর জল উঠছে, সেটা পুরো চাষের জমিতে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এই লাইনের থ্রু দিয়ে। এখান থেকে যাচ্ছে ওখানে, দেন তারপরে আস্তে আস্তে চেম্বারের থ্রু দিয়ে পুরো একদম জমিতে চলে যাচ্ছে। এখন আমরা সবাই চলে এসেছি নদীর একদম সাইডে। ক্রিস্টাল ক্লিয়ার জল, মাটির তলা পর্যন্ত একদম পরিষ্কার দেখা যাচ্ছে, দামোদর নদী। গ্রামের মেয়ে জ্যোৎস্না এসেছে। কেমন লাগছে তোমার এখানে এসে? খুব ভালো লাগছে, মানে অন্যরকম একটা পরিবেশ, খুব সুন্দর। চারি সাইডে এরকম মাঠ, আমাদের বাড়ির দিকেও আছে, বাট এরকম নেই একদম, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু আলুর ক্ষেত। আর এই যে এটা হচ্ছে পিসিরাও এসছে, আর এই তো চেনো সবাই, অভিনব স্টার কিড। চলো আমরা এখন যাচ্ছি ওইদিকে দামোদর নদী। আমি তো দেখে এসেছিলাম, তো বাকি সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছি। আস্তে পড়ে যাবি।
গ্রামের পরিবেশ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এত সুন্দর লাগে, এত রিফ্রেশিং এই জায়গাগুলো। যারা গ্রামে থাকে সেটা কিন্তু ফিল করতে পারে, আর যেটা কিন্তু লাস্ট 2 দিন ধরে আমরা ফিল করেছিলাম। দিদির বাড়িতে ছিলাম, অনেক অনেক মজা করেছি একসাথে। গ্রামের পরিবেশ সবকিছু ঘুরে দেখিয়েছি, আর তোমাদের কিছু কিছু জিনিস শেয়ার করেছি। সবকিছু তো শেয়ার করা পসিবল নয় বলো। মানে দিদির বাড়িতে এসেছি, দিদির সাথে অনেক টাইম কাটালাম, জামাইবাবুর সাথে এই সমস্ত ক্ষেত, আলুর ব্যাপারে অনেক কিছু জেনেছি। যা যা জেনেছি সেগুলো সবই তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর ব্যাপারটা হচ্ছে 2 মাস বাদে আবার আমরা ঠিক করেছি যে দিল্লিতে যাব। দিল্লিতে গিয়ে প্রপার দিল্লি এক্সপ্লোর করব, কারণ দিল্লির ওপর দিয়ে তো আমরা অনেকবারই গেছি, বাট রোদ যা এত আমি তাকাতেই পারছি না। বাট দিল্লি প্রপারভাবে আমরা কিন্তু এক্সপ্লোর করিনি, সেটা আমরা ঠিক করলাম যে মানে দিদি তো যেতেই দিচ্ছিল না, কারণ বাড়িতে অনেক কাজ আছে। সেই কারণে দিদিরাও অলরেডি একদিন পরে চলেই যাবে, মানে দিল্লির জন্য বেরিয়ে যাবে। তো আমরা দিল্লিতে চলে যাবো। বাকি এই যে অভিনব কই, তাহলে একটু হিন্দিতে কিছু বল। ও নতুন নতুন ভাবে হিন্দি শিখছে আর কি, যাতে ওখানে ওর বন্ধুর সাথে কথা বলতে পারে, তাই তো দিল্লিতে, তাই তো? হ্যাঁ। হলো, আমরা এই ব্লগটা এখানে এন্ড করছি। একটা ডিফারেন্ট টাইপের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালোই লেগেছে। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।